আসসালামু আলাইকুম সুপ্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ নিয়ে আলোচনা করব। এটা হলো ইউনিট 11 লেসন 1। দেখো লিখেছে ওয়াটার ওয়াটার এভরিহোয়ার। এটা মূলত একটা কবিতার প্রথম লাইন। তো এটা দেখো 2017 সালে 4টা বোর্ডে এসেছে। প্রশ্ন হতে পারে পরের বোর্ডে কেন আসলো না। মূলত এটা করোনার পর থেকেই শর্ট সিলেবাসের কারণে এটা বাদ পড়েছিল। তো এই জন্য এটা এতদিন আসে নাই। তোমাদের যেহেতু এখন ফুল সিলেবাস, তোমাদের এই নতুন সিলেবাসে নতুন বইয়ে কিন্তু এটা আবার ইনক্লুড করা হয়েছে। দ্যাটস ওয়াই এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। তো এই প্যাসেজটা থেকে দেখো আমরা খুবই সুন্দর করে লাইন বাই লাইন ধরে বুঝিয়ে দেব, কোন লাইনে কোশ্চেন আছে, ফ্লোচার্টের অ্যান্সার আছে, সেগুলো দেখিয়ে দেব। এবং দেখো আমরা এইখানে দুইটা সামারি দিয়েছি। দুইটা সামারি দেওয়ার কারণ হলো এই প্যাসেজটা দুইভাবে আসতে পারে। একেবারে প্রথম থেকে শুরু করে মাস বরাবর মনে করো এই পর্যন্ত আসতে পারে। আবার কখনো অধিকাংশ সময় পরীক্ষায় এইখান থেকে শুরু হয়, হ্যাঁ, প্রথম লাইনগুলো না দিয়ে এইখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দিয়ে দেয়। তো যেভাবে আসুক দুইটার জন্য আমি দুইটা সামারি দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবং এখান থেকে দুইটা ফ্লো চার্ট দিয়েছি, যে দুটো একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, অ্যান্সার সহ দিয়ে দিয়েছি তোমাদের জন্য। এবং দেখো যে কোশ্চেনগুলো বোর্ডে এসেছে সেই অনেকগুলো কোশ্চেন আমরা এখানে অ্যান্সার সহকারে তোমাদের জন্য দিয়েছি। তো এগুলো পড়লে আশা করি যে কোনো পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে। শুধু তাই না, দেখো এমসিকিউ যেগুলো বোর্ডে এসেছে এবং বোর্ডের বাইরেও যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো অ্যান্সার সহকারে দিয়ে দিয়েছি। তো আশা করি ভিডিওটা তোমাদের জন্য খুবই উপকার হবে, কারণ একটা কমপ্লিট প্যাকেজ পাচ্ছ তোমরা এই ভিডিওর মাধ্যমে। তো চলো আমরা শুরু করি। প্রথমে আছে দেখো কোলরিজ পোয়েম। এই কোলরিজ হলেন একজন কবি, তার নাম হলো স্যামুয়েল টেইলর কোলরিজ। তার কবিতা এ ব্যালেট। এই ব্যালেট জিনিসটা কি? ব্যালেট মূলত হলো গল্পকে বর্ণনা, মানে একটা ন্যারেটিভ স্টোরি, মানে একটা কবিতা যার ভিতরে বিভিন্ন গল্পের বর্ণনা থাকে। তো দেখো নিচে আমি আবার বিষয়টা বলে দিয়েছি যে ব্যালেটটা কি। এ ব্যালেট ইজ আ টাইপ অফ পোয়েম অর সং। এটা এক ধরনের কবিতা অথবা গান দ্যাট টেলস আ স্টোরি, যে কবিতায় একটা গল্পের বর্ণনা থাকে। অ্যান্ড দেখো অফেন, আর এটা পাস্ট ডাউন ওরালি, এটা মুখে মুখে ছড়িয়ে পড়ে থ্রু জেনারেশনস, মানে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম এটা মুখে মুখে প্রসারিত হয়। তো সেই একটা ব্যালেট নিয়ে আমরা আলোচনা করব। সেই ব্যালেট দেখো ন্যারেটস মানে বর্ণনা করা। এখানে বর্ণনা করা হয়েছে দ্য হ্যারোয়িং মানে যন্ত্রণাদায়ক সি ভয়েজ সমুদ্র যাত্রা অফ অ্যান ওল্ড ম্যারিনার, একটা বৃদ্ধ নাবিকের যন্ত্রণাদায়ক সমুদ্র যাত্রার বর্ণনা দেওয়া হয়েছে কোলরিজের এই কবিতায়। ওকে, এই ম্যারিনার দেখো হু অ্যাট ওয়ান পয়েন্ট অফ হিজ জার্নি, তার যাত্রার এক সময়ে ডিডেন্ট হ্যাভ এনি ওয়াটার, তার কাছে কোনো পানি ছিল না টু ড্রিঙ্ক পান করার জন্য। দেখো যাত্রা করছে কিন্তু সমুদ্র পথে, সমুদ্রের চারিদিকে অনেক পানি, কিন্তু কি পানি নেই? পান করার পানি নেই। কেন হয়েছিল? বিকজ অফ আ কার্স, একটা অভিশাপের কারণে। কার্স মানে অভিশাপ। নট অনলি দ্য কার্সড ম্যারিনার, শুধু যে এই অভিশপ্ত নাবিক শুধু ও না, উই টু আমরাও নো জানি হাউ ইম্পর্টেন্ট ড্রিঙ্কিং ওয়াটার ইজ ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে খাবার পানি যে কতটা গুরুত্বপূর্ণ এটা আমরাও জানি। শুধু ওই ম্যারিনার না, আমরাও জানি। উই নো, আমরা জানি। উই ক্যান নট সারভাইভ উইদাউট ইট, সারভাইভ মানে বেঁচে থাকা, টিকে থাকা, পানি ছাড়া আমরা বাঁচতে পারি না। ইনফ্যাক্ট মূলত 2/3 অফ আওয়ার বডি ইজ মেড আপ মানে হলো গঠিত, অফ ওয়াটার, আমাদের শরীরের 2/3 পানি দ্বারা গঠিত। আমাদের শরীরে যা আছে এর 2/3 হলো পানি। নট ফর নাথিং, দেখো ফর নাথিং মানে হলো বিনা কারণে, আর নট মানে না। ইজ ইট সেড দ্যাট, বলছে বিনা কারণে এটা বলা হয় না যে দ্য আদার নেম অফ ওয়াটার ইজ লাইফ, মানে পানির যে অপর নাম জীবন, এটা কিন্তু এমনি এমনি বিনা কারণে বলা হয় না। এই কারণে যেহেতু পানি ছাড়া আমরা বাঁচতে পারি না, এই জন্যই বলা হয় পানির অপর নাম জীবন। ইজ দেয়ার আ ক্রাইসিস মানে হলো অভাব বা সংকট, ইন আওয়ার টাইম, আমাদের সময়ে কোনো সংকট কি আছে? উইথ রিগার্ড টু মানে বিবেচনায়, অ্যাক্সেস টু মানে মূলত প্রবেশ অধিকার বা সুযোগ, হ্যাঁ। ক্লিন ড্রিঙ্কিং ওয়াটার মানে বিশুদ্ধ পরিষ্কার খাবার পানির পাওয়ার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে কি কোনো মানে অভাব বা সংকট আছে? প্রশ্ন করছে।
দ্য ইউনাইটেড নেশনস মানে জাতিসংঘ ইন আ মিটিং একটা সম্মেলনে অন দ্য ইভ অফ, দেখো অন দ্য ইভ অফ এটা একটা ফ্রেজ। এই অন দ্য ইভ অফ মানে হলো প্রাককালে, মানে শুরু হওয়ার সময়, মানে শুরু হওয়ার আগেই, কোনো কিছু শুরু হওয়ার আগেই, এটা হলো অন দ্য ইভ অফ। কি শুরু হওয়ার আগে মিটিং করেছিল? দ্য নিউ মিলেনিয়াম। মিলেনিয়াম মানে দেখো লিখেছে সহস্র বৎসর, মানে 1000 বছর। দেখো প্রথমে ছিল 1000 বছর, পরে 2000 বছর হয়েছে, এখন 2025, এইভাবে একসময় 3000 বছর হবে, আমরা থাকবো না। তো এই যে 1000 বছর এটাকে মিলেনিয়াম বলা হয়, ঠিক আছে। তো যখন 1999 পরে 2000 চলে আসলো, মানে নতুন একটা 1000 বছর চলে আসলো না। তো এই নতুন সহস্রাব্দ শুরু হওয়ার আগেই একটা মিটিংয়ে জাতিসংঘ আইডেন্টিফাইড চিহ্নিত করেছে দ্য ড্রিঙ্কিং ওয়াটার প্রবলেম, খাবার পানির সমস্যা, অ্যাজ অন অফ দ্য চ্যালেঞ্জেস, অন্যতম একটা বিপদ বা একটা চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে ফর দ্য ফিউচার। ভবিষ্যতে খাবার পানি একটা অন্যতম সংকট বা বিপদ দেখা দেবে, এইটা নিয়ে তারা চিহ্নিত করেছে। বাট ডু উই নিড টু ওরি, আমাদেরকে কি চিন্তা করার দরকার আছে অ্যাবাউট দ্য প্রবলেম, এই সমস্যাটা নিয়ে? অ্যাজ যেহেতু আওয়ার্স ইজ আ ল্যান্ড অফ রিভার্স, কারণ আমাদের দেশটা তো নদীমাতৃক দেশ, ল্যান্ড অফ রিভার্স মানে নদীমাতৃক দেশ। অ্যান্ড উই হ্যাভ প্লেন্টি, প্লেন্টি মানে পর্যাপ্ত, অফ রেইনফল, এবং আমাদের দেশে তো পর্যাপ্ত বৃষ্টিপাত হয়, তা এবং আমাদের দেশ নদীমাতৃক দেশ, তাহলে এইটা নিয়ে আমাদেরকে ওরই দুশ্চিন্তা করার দরকার আছে? শুধু তাই না, বিসাইডস এছাড়াও উই হ্যাভ আ সি, আমাদের একটা সমুদ্র আছে, ইন আওয়ার ব্যাকয়ার্ড টু, আমাদের দেশের পশ্চাৎভাগে বা শেষ ভাগে একটা সমুদ্রও আছে। এই পর্যন্ত মানে পড়লাম। এরপর দেখো এইখান থেকে মূলত অধিকাংশ সময় পরীক্ষায় যে প্যাসেজ আসে এইখান থেকে শুরু হয়। ওয়ান অফ দ্য সোর্সেস অফ ওয়াটার ইন আওয়ার কান্ট্রি ইজ দ্য রিভার্স, আমাদের দেশে পানির অন্যতম একটা উৎস হলো নদী। রিভার্স আর এভরিহোয়ার, নদী সব জায়গায় আছে। ইন আওয়ার লাইফ, আমাদের জীবনে, লিটারেচার সাহিত্যে, বিভিন্ন কবিতায় গল্পে নদীর বর্ণনা থাকে। ইকোনমি, আমাদের অর্থনীতিতে নদীর অবদান আছে। অ্যান্ড কালচার, আমাদের সংস্কৃতিতেও আছে। বাট আর দ্য রিভার্স ইন গুড শেপ, কিন্তু এই নদীগুলো কি ভালো অবস্থায় আছে? শেপ মানে আকার আকৃতি, কিন্তু এখানে হলো অবস্থা বোঝাইছে। নদীগুলো কি ভালো অবস্থায় আছে প্রশ্ন করছে। পরে দেখো বলছে আনফর্চুনেটলি, দুর্ভাগ্যবশত, দে আর নট, না এই নদীগুলো ভালো নেই। এ ফিউ আর অলরেডি ডেড, কিছু নদী ইতোমধ্যেই মারা গেছে। অ্যান্ড সেভারেল, এবং আরও অনেক, আর গোয়িং থ্রু, যাচ্ছে মানে কোনো কিছু অতিক্রম করছে, দ্য প্যাংস অফ ডেথ, মানে মৃত্যুর তীব্র যন্ত্রণা ভোগান্তির মধ্য দিয়ে যাচ্ছে, মানে মৃত্যু যন্ত্রণায় ভুগছে, মানে অনেক নদী মানে মুমূর্ষ অবস্থায় আছে। দ্য রিভার বুড়িগঙ্গা, এই যে বুড়িগঙ্গা নদী ঢাকায় যেটা আছে তোমরা জানো ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। তো দ্য রিভার বুড়িগঙ্গা নদী ইজ অ্যান এক্সাম্পল, একটা উদাহরণ, অফ আর ডাইং রিভার, এই মুমূর্ষ যে নদীর কথা বললাম তার একটা উদাহরণ হলো আমাদের বুড়িগঙ্গা নদী। আর রিপোর্ট, একটা প্রতিবেদন, পাবলিশড, প্রকাশিত হয়েছিল, ইন দ্য ডেইলি সান, দৈনিক, মানে এটা হলো ডেইলি সান হলো একটা ইংলিশ পত্রিকা। তো এই পত্রিকার একটা প্রতিবেদন ছাপানো হয়েছিল। সেই প্রতিবেদনে ডেসক্রাইবস, এই বর্ণনা করা হয়েছিল, হোয়াট হ্যাজ হ্যাপেন টু দ্য রিভার বুড়িগঙ্গা, এই বুড়িগঙ্গা নদীর সাথে কি ঘটেছে, অ্যান্ড হোয়াই, এবং কেন ঘটেছে। ইটস ওয়াটার, এই বুড়িগঙ্গা নদীর পানি, ইজ পলিউটেড, দূষিত, অ্যান্ড আ পারপেচুয়াল মানে চিরস্থায়ী, মানে স্থায়ী, স্টেন্স, দুর্গন্ধ, ফিলস দ্য ইয়ার অ্যারাউন্ড ইট, এই নদীর চারিপাশে যে বাতাস আছে এটা হলো সবসময় একটা চিরস্থায়ী, দীর্ঘস্থায়ী একটা দুর্গন্ধ দ্বারা ভরা। বাট দ্যাট ইজ নট হোয়াট ইট ওয়াজ লাইক বিফোর, কিন্তু পূর্বে কিন্তু নদীটা এমন ছিল না। দ্য রিপোর্ট সেজ দ্যাট, এই প্রতিবেদনে বলা হচ্ছে দ্যাট যে দ্য রিভার হ্যাড আ গ্লোরিয়াস পাস্ট, এই নদীর একটা সোনালি অতীত ছিল। ওয়ান্স, একদা, ইট ওয়াজ আ ট্রিবিউটারি, এটা একটা উপনদী ছিল, অব দ্য মাইটি গঙ্গেস মানে মূলত গঙ্গা নদী, যেটা আমাদের দেশে আমরা পদ্মা নদী নামে চিনি। এই গঙ্গা আর মাইটি মানে শক্তিশালী, তো আমরা এখানে বলবো খরস্রোতা। পদ্মা নদী কিন্তু খরস্রোতা নদী। তো বলছে এটা একদা খরস্রোতা গঙ্গা বা পদ্মা নদীর একটা উপনদী বা শাখা নদী ছিল।
অ্যান্ড ফ্লোড প্রবাহিত হয়েছিল ইনটু দ্য বে অফ বেঙ্গল থ্রু দ্য রিভার ধলেশ্বরী, এবং ধলেশ্বরী নদীর মধ্য দিয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছিল। গ্রাজুয়ালি ধীরে ধীরে ইট লস্ট এটা হারিয়েছে ইটস লিঙ্ক এর সংযোগ উইথ দ্য গঙ্গেস ওই গঙ্গা বা পদ্মা নদীর সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে গেছে, অ্যান্ড গড দ্য নেম বুড়িগঙ্গা, এবং তারপরে নাম হয়েছে বুড়িগঙ্গা। দ্য মুঘলস মানে মুঘল যে সম্রাটরা ছিল, তোমরা জানো বাবর, হুমায়ুন, আকবর, শাহজাহান নাম শুনেছো তোমরা, এদেরকে মুঘল সম্রাট বলা হয়। তো এই দ্য মুঘলস এই মুঘল সম্রাটেরা বা মুঘলরা মার্ভেলড তারা বিস্মিত হয়েছিল অ্যাট দ্য টাইড লেভেল অব দ্য বুড়িগঙ্গা এই বুড়িগঙ্গা নদীর জোয়ারের মাত্রা দেখে তারা বিস্মিত হয়েছিল, অ্যান্ড ফাউন্ডেড স্থাপন করেছিল দেয়ার ক্যাপিটাল তাদের রাজধানী জাহাঙ্গীরনগর। তোমরা জানো ঢাকার পূর্ব নাম কিন্তু জাহাঙ্গীরনগর, সেই ঢাকা রাজধানী হিসেবে জাহাঙ্গীরনগর নামে প্রতিষ্ঠিত হয়েছিল মুঘলদের দ্বারা অন ইটস ব্যাঙ্ক এই বুড়িগঙ্গা নদীর তীরে ইন 1610 1610 সালে। তোমরা জানো ঢাকা প্রথম রাজধানী হয় 1610 সালে এবং ঢাকার নাম ছিল হলো জাহাঙ্গীরনগর। পরে দেখি দ্য রিভার সাপ্লাইড ড্রিঙ্কিং ওয়াটার। হ্যাঁ, এটা কিন্তু নদীর গুরুত্ব কী সেটা নিয়ে প্রশ্ন হলে তোমরা এখান থেকে লিখতে পারবা যে এই রিভার সাপ্লাইড সরবরাহ করতো ড্রিঙ্কিং ওয়াটার খাবার পানি, অ্যান্ড সাপোর্টেড এবং সাহায্য করতো ট্রেড অ্যান্ড কমার্স এই যে আমাদের ব্যবসা বাণিজ্যে অনেক সহযোগিতা করতো। তোমরা জানো নদী পথে মাল নেওয়া আসা করা হতো, ঠিক আছে, এইভাবে ব্যবসা বাণিজ্যকে সাপোর্ট করতে হলো এই রিভার বুড়িগঙ্গা। জাহাঙ্গীরনগর ওয়াজ রিনেমড ঢাকা এই জাহাঙ্গীরনগর পরবর্তীতে ঢাকা নামে তার নামান্তর করা হয়, হুইচ গ্রিউ যেটা গড়ে উঠেছিল ইনটু আ হেভিলি পপুলেটেড সিটি মানে ভীষণ মানে ঘনবসতি শহর হিসেবে ঢাকাটা গড়ে উঠেছে, উইথ আ ক্রনিক শর্টেজ অফ স্পেস এবং দীর্ঘস্থায়ী বা স্থায়ী জায়গার সংকট নিয়ে এই শহরটা গড়ে উঠেছে। মানে ঢাকা শহরে জায়গার কিন্তু খুবই সংকট, কোনো জায়গাটা সাধারণত ফেলা থাকে না। দ্য সিটি পেইড ব্যাক এই সিটি বলতে ঢাকা শহর পেইড ব্যাক মানে পরিশোধ করেছে দ্য বাউন্টি মানে দান অফ দ্য রিভার এই যে নদী এই ঢাকা শহরকে যে দান করলো ব্যবসা বাণিজ্য দিয়ে মানুষের খাবার পানি দিয়ে এই যে দান করলো এর প্রতিদান কি দিয়েছে শহর দেখো, বাই সাকিং লাইফ আউট অফ ইট এই নদী থেকে তার জীবন বা জীবনী শক্তিকে শুষে টেনে বের করে তার প্রতিদান দিয়েছে। মানে নদী যে আমাদেরকে একটা শহর দিয়েছে, ব্যবসা বাণিজ্য সাহায্য করেছে, খাবার পানি দিয়েছে, কিন্তু আমরা আমাদের প্রয়োজনে এই নদী থেকে তার জীবনকে টেনে হিসড়ে শুষে তার জীবনকে বের করে ফেলেছি। অ্যাকর্ডিং টু নিউজ পেপার রিপোর্টস বিভিন্ন পত্রিকার প্রতিবেদন অনুযায়ী দ্য বুড়িগঙ্গা ইজ ডাইং বিকজ অফ পলিউশন। হ্যাঁ, এটা একটা প্রশ্ন হতে পারে যে এই বুড়িগঙ্গা কেন মুমূর্ষ অবস্থায় আছে, কেন মারা যাচ্ছে? ইজ বিকজ অফ পলিউশন দূষণের কারণে। হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস দেখো ফ্লো চার্ট এখান থেকে আসবে যে এই নদীগুলো কেন মারা যাচ্ছে, নদী দূষণের কারণ কি। দেখো এখান থেকে অ্যান্সারগুলো হিউজ কোয়ান্টিটিস অফ টক্সিক কেমিক্যালস বিপুল পরিমাণ বিষাক্ত রাসায়নিক এই হলো একটা, অ্যান্ড ওয়েস্টেজ আবর্জনা ফ্রম মিলস অ্যান্ড ফ্যাক্টরিজ কলকারখানা থেকে, হসপিটালস হাসপাতাল থেকে, অ্যান্ড ক্লিনিক্স মানে ক্লিনিক্স, অ্যান্ড হাউসহোল্ডস মানে ঘরবাড়ি, অ্যান্ড আদার এস্টাবলিশমেন্টস এবং আরও অন্যান্য যে স্থাপনা হইতে পারে, আর ডাম্পড ইনটু দ্য রিভার এভরিডে হচ্ছে প্রতিদিন এই হাসপাতাল, ক্লিনিক, মিল, কলকারখানা, ঘরবাড়ি বা আরও যে স্থাপনা হইতে পারে সব কিছু থেকে প্রচুর পরিমাণে বিষাক্ত রাসায়নিক বা অন্যান্য ওয়েস্টেজ আবর্জনা এই নদীর ভিতরে ফেলা হচ্ছে। ডাম্প মানে ফেলা হয়। দ্য সিটি অফ ঢাকা শহর ডিসচার্জেস নির্গত করে অ্যাবাউট 4,500 টনস অফ সলিড ওয়েস্ট এভরিডে। এটাও কিন্তু একটা ফ্লোচার্টার অ্যান্সার বলছে ঢাকা শহর থেকেই প্রতিদিন 4,500 টন সলিড ওয়েস্ট, হ্যাঁ মানে বিভিন্ন যে আবর্জনা মানে এটা লিকুইড না, মানে যেগুলো ধাতব আকারে বা মানে পেপার হইতে পারে বা পলি হইতে পারে এই ধরনের যেগুলো লিকুইড না, এই যে সলিড আকার যেগুলোর আছে এই আবর্জনাগুলো ফেলা হচ্ছে।
অ্যান্ড মোস্ট অফ ইট ইজ ডিরেক্টলি রিলিজড ইনটু দ্য বুড়িগঙ্গা, এবং এর অধিকাংশটাই সরাসরি বুড়িগঙ্গা নদীতে নির্গত করা হয়। অ্যাকর্ডিং টু দ্য ডিপার্টমেন্ট অফ দ্য এনভায়রনমেন্ট, এই লাইন থেকে কিন্তু একটা প্রশ্ন আসবে যে এর সংক্ষিপ্ত নাম হলো DOE। এই DOE কি বলেছে, এটা নিয়ে একটা প্রশ্ন হবে, আমরা দেখব। 20,000 টনস অফ ট্যানারি ওয়েস্ট, এই ট্যানারি মানে হলো চামড়ার কারখানা বা চামড়া শিল্পের যে কারখানা আছে, বলছে 20,000 টন এই চামড়া কারখানার আবর্জনা, ইনক্লুডিং সাম হাইলি টক্সিক ম্যাটেরিয়ালস, এবং এর ভিতরে কিছু আছে অতি উচ্চ মাত্রার বিষাক্ত রাসায়নিক, সেগুলো আর রিলিজড ইনটু দ্য রিভার এভরিডে, প্রতিদিন এই নদীতে নির্গত করা হচ্ছে বা ফেলা হচ্ছে। এক্সপার্টস, যারা নদী বিশেষজ্ঞ আছে, আইডেন্টিফাইড, চিহ্নিত করেছে 9 ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, 9টা শিল্প অঞ্চলকে, ইন অ্যান্ড অ্যারাউন্ড দ্য ক্যাপিটাল সিটি, ঢাকার ভিতরে বা ঢাকার আশেপাশে 9টা শিল্প অঞ্চলকে চিহ্নিত করেছে অ্যাজ দ্য প্রাইমারি সোর্সেস অফ রিভার পলিউশন, নদী দূষণের প্রাথমিক উৎস হিসেবে। নামগুলো দেখো: টঙ্গী, তেজগাঁও, হাজারীবাগ, তারাবো, নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর, ঢাকা এক্সপোর্ট প্রসেসিং জোন অ্যান্ড ঘোড়াশাল, এই অঞ্চলগুলোকে। দ্য রিভার উড নিড আ মনস্টার্স স্টোমাক, বলছে এই নদীর হয়তো একটা দানবের মতো পেট দরকার, টু ডাইজেস্ট, হজম করতে, অল দ্য ওয়েস্টেজ মেনশনড অ্যাবভ, উল্লেখ করা উপরে যে আবর্জনা, যে 4,500 টন 20,000 টন যে প্রতিদিন করে এই আবর্জনাগুলো ফেলা হচ্ছে, তো এইগুলো হজম করার জন্য এই নদীর হয়তো বা দানবের মতো, দৈত্যের মতো পেট দরকার। দেয়ার ইজ আ লিমিট আপ টু হুইচ ইট ক্যান পুট আপ উইথ, পুট আপ উইথ মানে হলো মানিয়ে নেওয়া, সহ্য করা, মানে এই নদীর কিন্তু একটা সীমা আছে যে পর্যন্ত এ আবর্জনা মানিয়ে নিতে পারে। ইটস ক্রুয়েল অ্যান্ড থটলেস ট্রিটমেন্ট, এই নদীর প্রতি যে নিষ্ঠুর এবং সীমাহীন, মানে কল্পনাতীত যে আচরণ করা হচ্ছে, এর একটা লিমিট আছে। দেয়ার আর আদার রিভার্স ইন দ্য কান্ট্রি, আমাদের দেশে আরও অনেক নদী আছে, দ্যাট আর সাফারিং দ্য সেম ফেট, যারাও একই ভাগ্য বা যাদের একই ভাগ্য যারা ভোগ করছে। আনলেস, যদি না, উই টেক কেয়ার অফ আওয়ার রিভার্স, এটা নিয়ে একটা প্রশ্ন হবে, তোমরা দেখবে বোর্ডে এসেছে, যদি না আমরা নদীর যত্ন নেই, দেয়ার মে কাম এ টাইম, এমন একটা সময় আসতে পারে, হোয়েন উই উইল ক্রাই, আমরা কান্না করব, ওয়াটার ওয়াটার, পানি পানি বলে আমরা কান্না করব, অ্যান্ড ফাইন্ড ইট নো হোয়ার, এবং এটা কোথাও খুঁজে পাবো না। তো এই ছিল আজকে আমাদের প্যাসেজটা। দেখো এই যে সামারি আছে, এবং এই যে ফ্লো চার্টের বলেছিলাম, দেখো যে নদীর কি কন্ডিশনে আছে এবং কিভাবে তারা দূষিত হচ্ছে, এই যে হিউজ কোয়ান্টিটি অফ ওয়েস্ট, সলিড ওয়েস্ট, ট্যানারি ওয়েস্ট, টক্সিক ম্যাটেরিয়ালস, হাউস হোল্ড ওয়েস্ট, এগুলো আমি কিন্তু আলোচনার সময় বলেছি। এ হলো ফ্লো চার্ট, এবং দেখো কোশ্চেন। তো একটা কথাই বলি যে আমরা এই প্যাসেজের কিন্তু সবগুলোই আলোচনা এখানে করে দিয়েছি। আশা করি তোমরা বেনিফিটেড হয়েছো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।